দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। বাংলাদেশি বিনিয়োগের ক্ষেত্রে 7টি সমস্যা চিহ্নিত করেছেন জাপানি বিনিয়োগকারীরা, আন্তর্জাতিক নীতি কৌশল অনুসরণের পরামর্শ। জ্বালানি সংকটে দেশের তৈরি পোশাক খাতে উৎপাদন কমেছে 35% পর্যন্ত, ক্রয় আদেশ কমার শঙ্কা। মুডিস রেটিং কমার পেছনে ভারতীয় মিডিয়ার অসত্য তথ্যকে দায়ী করছেন ব্যাংকাররা, আর্থিক খাতে দীর্ঘমেয়াদী সংস্কারের তাগিদ। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বাংলাদেশি বিনিয়োগের প্রধান বাধা হিসেবে জটিল কর কাঠামো, আমলাতান্ত্রিক জটিলতা, নীতির ধারাবাহিকতার অভাব ও দুর্নীতি সহ 7টি সমস্যাকে চিহ্নিত করেছেন জাপানি বিনিয়োগকারীরা। মঙ্গলবার ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক সেমিনারে এসব কথা তুলে ধরেন তারা, যেখানে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে আন্তর্জাতিক নীতি কৌশল অনুসরণের তাগিদ উঠে আসে। দেশে বিনিয়োগের পরিবেশ কেমন, বিনিয়োগ করার ক্ষেত্রে কি কি সমস্যা আছে তা জানতে এক গবেষণা চালায় জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন জেট্রো, যেখানে দেশে বর্তমানে ব্যবসা পরিচালনা করা 338টি জাপানি কোম্পানির 38%ই বাংলাদেশে তাদের ব্যবসা সম্প্রসারণে আগ্রহী নয়, আর বাকি 62% ব্যবসা সম্প্রসারণে আগ্রহী হলেও জটিল কর কাঠামো, আমলাতান্ত্রিক জটিলতা, দুর্নীতি সহ 7টি বাধার কথা তুলে ধরেছেন এ আয়োজনে। Since the tax system is very complicated in this country, for import tax, there are 6 kinds of the tax. So it's really difficult to understand for Japanese companies. And number 2 is simplification, ensuring the policy consistency, eliminating corruption. This is also very important. And last but not least, there are 5 investment promotion agencies in Bangladesh: Bida, Beza, Bepsa, PPP Authority, and High Tech Park. This structure is quite difficult to understand for Japanese new investors. ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এই সেমিনারে জাপানিজ বিনিয়োগকারীরা বলেন, আইসিটি, উৎপাদনমুখী শিল্প ও জ্বালানিতে বড় বিনিয়োগের সুযোগ আছে বাংলাদেশে। তবে বর্তমান বিনিয়োগ পরিস্থিতির কারণে 70% জাপানি বিনিয়োগকারী দেশে নতুন করে বিনিয়োগের ব্যাপারে আগ্রহী হচ্ছে না, যারা বলছে কাজের বৈধতা, ভিসা জটিলতা, মুনাফা ফেরত নেওয়া সহ 7 সমস্যার সমাধান করা গেলে বাংলাদেশে বাড়বে জাপানিজ বিনিয়োগ। There is the custom offices for economic zones. The reason is the Chittagong port is too much congested. Established electronic national single window will simplify transparent procedures. At present, documentary compliance requirement in Bangladesh for imports and exports are more than twice as lengthy as in Vietnam, 3 times as lengthy as India. So first of all, those documentary compliance should be simplified. অনুষ্ঠানে বলা হয়, সস্তা শ্রমের কিংবা বিরূপ বিনিয়োগ পরিস্থিতির দেশ হিসেবে থাকতে চায় না বাংলাদেশ, বরং আইনি কাঠামো মেনে ব্যবসা সহজীকরণে কাজ করছে সরকার। এই সময় বিনিয়োগকারীদের যে কোনো সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। We don't want to be the cheapest place in the world to do business in, and we don't want to be the most difficult place in the world to do business in. Let's compress the gap between the two. Let's create a combination where we are an easier place in the world to do business with, but with the right regulations, with the right standards. If you have any issues, you come to BIDA. BIDA takes you to the relevant ministry or solves your problem. That's how the original idea was set up, but over time people became territorial and things went off the charts. But please make sure that if you have any confusion, if your investor is asking you, where should I go if I land in Bangladesh, that is the BIDA office. অনুষ্ঠানে জানানো হয়, দেশে জাপানিজ বিনিয়োগ আছে $200 কোটি নিচে, যদিও প্রতিযোগী দেশ ভিয়েতনামে দেশটির বিনিয়োগ আছে $4,400 কোটি বেশি। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। জ্বালানি সংকটের ফলে দেশের তৈরি পোশাক খাতে উৎপাদন কমেছে 30 থেকে 35% পর্যন্ত। ফলে নির্ভরযোগ্য সরবরাহকারী হিসেবে প্রশ্নবিদ্ধ হচ্ছে এ খাতের সক্ষমতা। এমন অবস্থায় পোশাক শিল্পের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিতে জ্বালানি খাতে দীর্ঘমেয়াদী কর্মকৌশল গ্রহণের তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। দেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় খাত তৈরি পোশাক। মোট রপ্তানির প্রায় 85% আসে এ খাত থেকে। গেল কয়েক মাস ধরে সংকটে খাতটি। শ্রমিক অসন্তোষের জেরে ব্যাহত হচ্ছে কারখানার কার্যক্রম, তার উপর যোগ হয়েছে জ্বালানি সংকট। ফলে নির্ধারিত সময়ে পণ্য জাহাজীকরণে তৈরি হচ্ছে ঝুঁকি, কমেছে রপ্তানির পরিমাণও। রপ্তানিকারকদের তথ্য বলছে, জ্বালানি সংকটের কারণে দেশে পোশাক খাতের উৎপাদন কমেছে 30 থেকে 35%। বর্তমানেও যে ক্যাপাসিটি আছে সেইখানে কি এটা সাপোর্ট করার মতো যথেষ্ট পরিমাণে জ্বালানি সাপোর্ট আমাদের আছে?
আমরা তো সেটাই ঠিক মতো পাচ্ছি না এখনও, বিকজ অফ আমাদের দেশের সেই জায়গায় ইনফ্রাস্ট্রাকচারে এখনও কাজ করতে হবে আমার মনে হয়। আপনি হয়তো সেলাইয়ের ক্যাপাসিটি বা ফ্যাক্টরি ক্যাপাসিটি, অর্ডার নেওয়ার ক্যাপাসিটি বাড়াতে পারবেন, কিন্তু অর্ডার উঠানোর মতো, এক্সপোর্ট করার মতো ক্যাপাসিটি তো আপনার হবে না, কারণ আপনি তো জ্বালানি যদি ঠিক না থাকে আপনি তো সেই সাপোর্টটা দিতে পারবেন না। সো এই জায়গাটায় সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের মনে হয় এখন নজর দেওয়া, কাজ করা। রপ্তানিকারকরা বলছেন নির্ধারিত সময়ে পণ্য তৈরি করতে কারখানাগুলোতে অতিরিক্ত ওভারটাইমের ফলে পরিচালনা ব্যয় বাড়ছে, আর উৎপাদন প্রক্রিয়া চালু রাখতে ব্যবহৃত হচ্ছে ডিজেল চালিত জেনারেটর, যা বাড়িয়ে দিচ্ছে পণ্যের উৎপাদন ব্যয়। ইন্টারাপশন যেটা হয় প্রোডাকশনের মাঝখানে, যখন টেক্সটাইলে বা ওয়াশিং মেশিন ইন্টারাপ্ট হয়, ওই ব্যাচের মালগুলো কিন্তু নষ্ট হয়ে যায় বা আপনাকে আবার শুরু করতে হয়, আবার আপনাকে নাইট শিফট করতে হয়। তো কস্ট তো আসলে মাল্টিপল আকারে বিভিন্নভাবে বাড়ছে এবং ইন্টারাপশন হচ্ছে, নিরবিচ্ছিন্নভাবে কিন্তু আপনি পারছেন না। তো এইগুলো যদি না হইতো, কস্টের দিক থেকে আপনি যেমন কম্পিটিটিভ হতেন, আপনি লং টার্মেও কিন্তু একটা প্রফিটেবল বা একটা বেনিফিটের দিকে যেতে পারেন। যদি কস্টের কথা বলি, ক্ষতির সম্মুখীন কিন্তু আমরা বিভিন্নভাবেই হচ্ছি। এমন অবস্থা থেকে উত্তরণে জ্বালানি খাতের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। যেসব দেশগুলা মোটামুটি $50 বিলিয়ন রপ্তানি করে, ওইসব দেশের মধ্যে আমরা কিন্তু সবচাইতে মাথাপিছু কম জ্বালানি ব্যবহার করি। এখন তারপরে যদি জ্বালানির সংকট তৈরি হয়, তাহলে কিন্তু এই ব্যবসায় ওনারা টিকে থাকতে পারবেন না। জ্বালানি নিরাপত্তা না থাকলে আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে না আমাদের দেশে, এবং দেশের যে অর্থনীতির চাকা সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। কাজে রিজার্ভ ক্রাইসিস, জ্বালানির সহজলভ্যতা এবং আমরা যেন দীর্ঘমেয়াদেও আমাদের জ্বালানি নিরাপত্তাকে সুনিশ্চিত করতে পারি, এটা হচ্ছে এখনকার কাম। জ্বালানি খাতের এমন সমস্যা থেকে উত্তরণে সৌর প্যানেল স্থাপনেও জোর দিচ্ছেন উদ্যোক্তারা, যা পোশাক খাতে জ্বালানি চাহিদার তুলনায় অপ্রতুল। উদ্যোক্তাদের দাবি, সৌর প্যানেল শুধুমাত্র চাহিদার সামান্যই পূরণ করতে সক্ষম। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দেশের ব্যাংকিং খাতে মুডিস রেটিং কমানোর পেছনে ভারতীয় মিডিয়ার অসত্য তথ্যের প্রভাব রয়েছে বলে জানিয়েছেন ব্যাংকাররা। মঙ্গলবার ব্যাংক এশিয়ার 25তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক বলেন, ভঙ্গুর ব্যাংকিং খাত ঠিক করতে দীর্ঘমেয়াদী সংস্কার করতে হবে। গত 1.5 দশকে সীমাহীন দুর্নীতি ও অব্যবস্থাপনায় খাদের কিনারে ব্যাংকিং খাত। গ্রাহকের দায় পরিশোধে হিমশিম খাচ্ছে 1 ডজন ব্যাংক। বর্তমান ব্যাংকগুলোতে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে 2,84,000 কোটি টাকায়, যা মোট বিতরণকৃত ঋণের 16%। এমন সময়ে 25তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করল দেশের 3য় প্রজন্মের ব্যাংক এশিয়া। অনুষ্ঠানে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ব্যাংকের সাফল্য তুলে ধরেন। বলেন, প্রতিদিন গড়ে 250 কোটি টাকা লেনদেন হয় ব্যাংক এশিয়াতে, যার অর্ধেক লেনদেন করেন নারীরা। সারা দেশে সব শাখা ও 20,000 এজেন্টের মাধ্যমে 80 লক্ষ গ্রাহককে সেবা দিচ্ছে ব্যাংকটি। এছাড়া 3টি বিদেশি ব্যাংকের বাংলাদেশ অংশের মালিকানাও নিয়েছে ব্যাংক এশিয়া। যারা মিডল ইস্ট বলেন, মালয়েশিয়া বলেন, যে ওনাদের ফ্যামিলি বাসায় মানে বাংলাদেশে যারা আছে, তাদের অ্যাটলিস্ট হেলথের কনসার্নে আমরা কন্ট্রিবিউট করতে পারি। এজেন্ট ব্যাংকিং, যেখানে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের জন্য এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এবিবির এই সদস্য জানান, দেশের ব্যাংকিং খাত নিয়ে ভারতীয় গণমাধ্যম মিথ্যা তথ্য ছড়াচ্ছে, যা দেশের ব্যাংকিং খাতে মুডিস রেটিং কমানোর ক্ষেত্রে প্রভাব রেখেছে। মুডিস ডাউনগ্রেডিং, আই উইল হ্যাভ টু সে যে কিছুটা ডিসঅ্যাপয়েন্টিং যে ওনারা, অ্যান্ড আই থিঙ্ক এটা কিছু ইন্টারন্যাশনাল মিডিয়া, অ্যান্ড বাই দ্যাট আই মিন আমাদের নেইবারিং কান্ট্রির মিডিয়া, যেখানে এক্সেসিভ হাইপ করা হচ্ছে, ইনসিডেন্টসগুলোকে বাড়িয়ে বলা হচ্ছে, তারও একটা কিন্তু ইম্প্যাক্ট আমার মনে হয় আছে। আর্থিক খাত ঠিক করতে দীর্ঘমেয়াদী সংস্কার প্রয়োজন, মত এই ব্যাংকারের। জানান, বর্তমানে ব্যাংক এশিয়ার খেলাপি ঋণের পরিমাণ মোট বিতরণকৃত ঋণের 6%। আমাদের এনপিএল ছিল গত বছর, আপনারা আমাদের ব্যালেন্স শিটে দেখেছেন যে অ্যারাউন্ড 6%। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। টিকিট কালোবাজারির দৌড়াতে দিশেহারা ব্রাহ্মণবাড়িয়ার ট্রেন যাত্রীরা। সংঘবদ্ধ একটি চক্র প্রতিদিন নানা কৌশলে আসনযুক্ত বেশিরভাগ টিকিট নিয়ে দিচ্ছেন দখলে। পরে স্টেশন চত্বরে প্রকাশ্যে চলে বাড়তি দামে বেচাকেনা। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আশিক মান্নান হিমেলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রেল স্টেশন চত্বরে এভাবেই যাত্রী রেখে বিক্রি হয় বিভিন্ন গন্তব্যের টিকিট। কালোবাজারির এমন খোলামেলা দৃশ্য ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে নিত্যদিনের, যেখানে প্রত্যেকটি টিকিট বিক্রি হচ্ছে নির্ধারিত মূল্যের চেয়ে 2 থেকে 3 গুণ বেশি দামে।
দেশের পূর্বাঞ্চলের রেলওয়ে জোনের অন্যতম গুরুত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন। এই রেলপথ দিয়ে আন্তনগর ও মেইল ট্রেন সহ মোট 14 জোড়া ট্রেন দেশের বিভিন্ন প্রান্তে চলাচল করে। প্রতিদিন জেলার 4 থেকে 5 হাজার যাত্রী ঢাকা, সিলেট, চট্টগ্রাম সহ বিভিন্ন গন্তব্যে যাতায়াত করে থাকে। তবে যাত্রী সংখ্যার তুলনায় ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের আসনযুক্ত টিকিটের বরাদ্দ খুবই কম। বিপুল এই চাহিদাকে ঘিরে স্থানীয় একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছে কালোবাজারি। আধা ঘন্টা আগে আসলে কিন্তু এই কালোবাজারি থেকে পাওয়া যাচ্ছে এবং তাদের কাছ থেকে অধিক মূল্যে কিন্তু 2 গুণ 3 গুণ দামে কিন্তু টিকিট ক্রয় করতে হচ্ছে। অনলাইন টিকিটিং ব্যবস্থা হওয়া সত্ত্বেও তার নানা কৌশলে হাতিয়ে নিচ্ছে বেশিরভাগ টিকিট। এক্ষেত্রে চক্রটি আত্মীয় স্বজনদের ভোটার আইডি কার্ড সহ বিভিন্ন মানুষের আইডি কার্ড ব্যবহার করে মুহূর্তেই আসনযুক্ত সব টিকিট সংগ্রহ করে নেয়। ফলে বিভিন্ন গন্তব্যের টিকিট তাদের কাছ থেকে 300 থেকে 400 এমনকি 500 টাকায়ও কিনতে হচ্ছে। এতে আর্থিক লোকসানের পাশাপাশি হয়রানির শিকার হচ্ছেন যাত্রীরা। কালোবাজারিরা তো আসলে অনলাইনে চাইলেই সবগুলো টিকিট একসাথে কিনতে পারে না যদি ভিতরে হাত না থাকে। তো প্রশাসন কিন্তু বারবার আসছে যাচ্ছে এবং এই 2 দিন পর পর অভিযান হচ্ছে, কিন্তু কার্যকরী কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এদিকে রেলওয়ে কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের দাবি কালোবাজারি বন্ধে তৎপর রয়েছেন তারা। 100% অনলাইন টিকিট, আমাদের কাউন্টারে কোনো টিকিট বরাদ্দ নাই এবং বরাদ্দ টিকিট কাউন্টার থেকে বের হয় না। টিকিট অনলাইনে আসার সাথে সাথে কারা কিভাবে এই টিকিটগুলো একসাথে ক্রয় করে সেগুলোকে কালোবাজারে ছেড়ে দেয়, এই মেকানিজমটা আমরা উদ্ঘাটন করার চেষ্টা করছি। টিকিটের কালোবাজারি স্থায়ীভাবে বন্ধ করতে জোরালো আইনি পদক্ষেপ গ্রহণের পরামর্শ সচেতন নাগরিক কমিটির সভাপতির। কালোবাজারিদেরকে ধরার ব্যাপারে তারা যদি আরো সচেষ্ট হয়, সক্রিয় হয়, তাহলে এই টিকিট কালোবাজারিদের জিম্মিদশা থেকে সাধারণ যাত্রীরা রেহাই পেতে পারে। রেলপথে যাত্রী ভ্রমণে হয়রানি কমাতে সংশ্লিষ্টরা কার্যকরী ভূমিকা রাখবেন এমন প্রত্যাশা সকলের। মাহফুজুল হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 7 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5143-এ। বেচাকেনা হয়েছে 359 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 119টির, কমেছে 200টির আর অপরিবর্তিত আছে 79টির। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো সিটি ব্যাংক ক্যাপিটালের। আজ মার্কেট দিনের শুরুতে ঊর্ধ্বগতি নিয়ে তার লেনদেন শুরু করে। পরবর্তীতে মার্কেটে ইনভেস্টরদের মধ্যে প্রফিট টেকিং এর প্রবণতা লক্ষ্য করা গেলেও দিন শেষে মার্কেট সেটা কিছুটা রিকভার করার চেষ্টা করে। ফলস্বরূপ মার্কেট 7 পয়েন্ট পজিটিভ রেখে আজকে তার লেনদেন শেষ করে। আজ মার্কেটে লেনদেনরত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার মূল্য বেড়েছে 119টি, কমেছে 200টি এবং অপরিবর্তিত ছিল 79টি কোম্পানির শেয়ার মূল্য। আজ মার্কেটে টোটাল টার্নওভার ছিল 360 কোটি টাকা। মার্কেটে গত সপ্তাহের এভারেজ টার্নওভার ছিল 466 কোটি টাকা এবং চলতি সপ্তাহের 3 দিনের এভারেজ টার্নওভার ছিল 327 কোটি টাকার মতো। আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এনআরবি ব্যাংকের। আজকে এদের প্রায় 20 কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং দ্বিতীয়তে ছিল মিডল্যান্ড ব্যাংক। ইন্ডেক্স বাড়ার জন্য আজ বেশি কন্ট্রিবিউশন রেখেছে গ্রামীণফোন। গেইনার লিস্টে প্রথমে পাচ্ছি স্টাইলক্রাফট লিমিটেড এবং দ্বিতীয়তে পাচ্ছি ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক লিমিটেড। শুষ্ক মৌসুমের আগেই যমুনা নদীর নগরবাড়ি নৌবন্দরে দেখা দিয়েছে তীব্র নাব্য সংকট। অর্ধেকেরও কম লোড নিয়ে আসছে জাহাজ। পানি এতটাই নিচে নেমে গেছে যে কোনো কাজেই আসছে না নৌবন্দরের জন্য তৈরি করা নবনির্মিত জেটি। ক্রেন দিয়ে খালাস করতে হচ্ছে বন্দরের মালামাল। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জা রিপোর্ট। নগরবাড়িতে নির্মাণাধীন আধুনিক একটি নৌবন্দরের জন্য তৈরি করা হয়েছে কংক্রিটের এই জেটি। শুষ্ক মৌসুম শুরুর আগেই নদীর পানি এতটাই নিচে নেমে গেছে যে জেটিতে ভিড়তে পারছে না জাহাজ। পণ্য আমদানিকারকদের জেটির পাশেই ভেড়া জাহাজ থেকে মাল খালাস করতে হচ্ছে নিজ উদ্যোগে ক্রেন দিয়ে। ফলে বন্দরের নবনির্মিত জেটি আদৌ কোনো কাজে আসবে কিনা তা নিয়েই প্রশ্ন তুলেছেন আমদানিকারকরা। পানির নিচে নেমে গেছে আর পোর্টটা উপরে অনেক গভীর, ক্রেন ছাড়া দিতে এখানে মাল উঠানোর লেবারে কোনো কাজে আসবে না। ডিজার সবসময় লাগানো থাকতে হবে। ডিজার যত পরিষ্কার থাকবে, গভীর থাকবে, এত আমদানি বেশি আসবে। ডিজারে যদি আমাদের মালগুলা কাটায় আনানোর ব্যবস্থা থাকে, আপনার সরাসরি জাহাজটা আমাদের ঘাটে আসলে আমাদের কস্টিংটা কম হবে। 1000 টনের হোক, 900 টনের বা 800 টনের জাহাজ আসার জন্য এখন পারফেক্ট না, সেজন্য আমাদের এখানে খালটা খনন করতে হবে। তবে বন্দর কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করে জানান, বর্ষা মৌসুমে পানির উচ্চতার কথা চিন্তা করেই এ জেটি নির্মাণ করা হয়েছে। আমাদের যে জেটিটা বৈজ্ঞানিকভাবে যে হাইটে হওয়ার কথা সেটা সঠিকভাবে করা হয়েছে রেখে,
কারণ আপনি বর্ষাকালে যখন আসবে আবার দেখবেন যে সেটা মানে পানি আবার ফুলে ফেপে একেবারে লেভেল হয়ে যাচ্ছে আর কি, তো তখন দেখা যাবে আবার জাহাজ অনেক উপরে চলে যাবে জেটির। শুষ্ক মৌসুম শুরুর আগেই নৌ চ্যানেলের এমন বেহাল দশা নজিরবিহীন বলেও মনে করেন স্থানীয়রা। গিজার দিয়ে কাটার পর আবার জেবে হেবে হয়ে গেছে, জাহাজগুলো ঢুকতে পারে না। আর যেসব জাহাজ মনে করেন ওদিক থেকে না আসে অর্ধেক আনলোড করে তারপরে আসে। পানি যদি না থাকে তাহলে তো যে কোনো সময় বন্ধ হয়ে যাবে এই বন্দর। এখনই মনে করেন যে শুকনা মৌসুম আসে নাই, পানি নেই, জাহাজ ঢুকতে পারতেছে না, ঘুরতে পারতেছে না। তবে বন্দর কর্তৃপক্ষ জানান একটি ড্রেজার ইতিমধ্যেই নগরবাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে, যেটি নদীর নাব্যতা রক্ষায় সার্বক্ষণিক ড্রেজিংয়ের কাজ করবে। শীতকালে বা শুষ্ক মৌসুমে অনেক নাব্যতা সংকট থাকে, আমাদের সেইভাবে আমরা পরিকল্পনা নিয়েছি আমাদের ড্রেজিং বিভাগ থেকে। আমাদের একটি ড্রেজার, কর্ণফুলী ড্রেজার, যেটি আজকের মধ্যেই সেটা এখানে নিয়োজিত হওয়ার কথা রয়েছে এবং আরও একটি ড্রেজার আসবে অল্প কিছুদিনের মধ্যেই। নগরবাড়ি নৌবন্দর সচল রাখতে যমুনা নদীর নাব্যতা সংকট রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয় আমদানিকারকদের। উৎপল মির্জা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।